দেশে ফিরে রাজনৈতিক মানচিত্রটাই যেন একাই বদলে দিয়েছেন তারেক রহমান। দিন যত গড়াচ্ছিল তারেক ম্যানিয়ায় ততই ফিকে হয়ে আসছিল আওয়ামী লীগের অস্তিত্ব। ঠিক এমনই এক সময়ে যখন নির্বাচনের আর মাত্র সপ্তাহ তিনেক বাকি, হঠাৎ দৃশ্যপটে আবির্ভাব ঘটল হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের। দীর্ঘ নীরবতা ভেঙে জয় স্পষ্টভাবে বলে উঠলেন, আমার মা ছাত্র জনতাকে হত্যা করেননি, আমার মা নির্দোষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সমর্থকদের অবস্থা পর্যবেক্ষণ করলে মনে হবে তৃষ্ণার্ত চাতক পাখি যেন বহুদিন পর বৃষ্টির দেখা পেয়েছে। দেশে রাজনৈতিকভাবে কোণঠাসা দলটির জন্য ঠিক এমন কিছুই দরকার ছিল। ভারতীয় সাংবাদিক শ্রীনিবাসন জৈনের নেওয়া সাক্ষাৎকারটি সজীব ওয়াজেদ জয় নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করার পর থেকেই ভার্চুয়াল জগতে আওয়ামী কর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। ওয়াশিংটন ডিসিতে বসে দেওয়া এই সাক্ষাৎকারে জয়ের কথাগুলো যেন দলটির জন্য এক পশলা অক্সিজেন। জয় স্বীকার করেছেন যে আওয়ামী লীগ সরকার আন্দোলনগুলোকে মিসহ্যান্ডেল বা ভুলভাবে মোকাবেলা করেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, তার মা শেখ হাসিনা কখনোই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেননি। সাংবাদিক জৈন যখন পাল্টা প্রশ্ন করেন, শত শত মানুষের মৃত্যু কি শুধু মিসহ্যান্ডেল শব্দের আড়ালে ঢাকা সম্ভব? জয়ের উত্তর ছিল বেশ কৌশলী। তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই ক্ষমতা আঁকড়ে থাকতে চাইতেন তবে তিনি এখনো ক্ষমতায় থাকতেন। তিনি মূলত রক্তপাত এড়াতেই সরে দাঁড়িয়েছেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে দল হিসেবে আওয়ামী লীগ যে গভীর অন্ধকারের ছায়ায় চলে গিয়েছিল, জয়ের এই যুক্তিগুলো সেখানে কিছুটা হলেও প্রলেপ দেওয়ার চেষ্টা করছে। নির্বাচন ও দলের বর্তমান অবস্থান নিয়েও জয় খোলামেলা কথা বলেছেন, যেখানে মিশেছিল সাফাই এবং ক্ষোভ। 2018 সালের নির্বাচনে কিছু অনিয়ম হওয়ার কথা স্বীকার করলেও জয়ের দাবি, সুষ্ঠু ভোট হলেও আওয়ামী লীগই জিতত। আর 2024-এর নির্বাচন বয়কট ছিল বিরোধীদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু তার কণ্ঠে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তীব্র ক্ষোভ ফুটে উঠেছে। তিনি অভিযোগ করেন, ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না, যা অগণতান্ত্রিক। তার দাবি, বর্তমান সরকার আওয়ামী লীগ কর্মীদের হত্যা করছে এবং সন্ত্রাসীদের মুক্তি দিচ্ছে। সাংবাদিক জৈন যখন জানতে চান আওয়ামী লীগ কি নির্বাচনে সহিংসতা ঘটাতে পারে, জয়ের উত্তর ছিল, তারা শান্তিপূর্ণ প্রতিবাদ চান, কিন্তু দমন পীড়ন চললে পরিস্থিতি সহিংস হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 2025-এর পর থেকে জয় যেভাবে নিজেকে আওয়ামী লীগের প্রধান মুখপাত্র হিসেবে উপস্থাপন করছেন এবং বর্তমান সরকারকে অবৈধ ও নির্বাচনকে কারচুপি বা রিগড বলে আখ্যা দিচ্ছেন, তা তার রাজনীতিতে সক্রিয় ফেরারই স্পষ্ট ইঙ্গিত। পুরনো দুর্নীতির অভিযোগগুলো উড়িয়ে দিয়ে জয় বলেছেন, তার বা তার পরিবারের বিরুদ্ধে কোটি কোটি ডলার দুর্নীতির কোনো প্রমাণ নেই। তার দাবির সপক্ষে তিনি FBI এর তদন্তের কথা উল্লেখ করেন, যা তার মার্কিন নাগরিকত্বের সময় করা হয়েছিল। তবে দলের কিছু মন্ত্রীর দুর্নীতির কথা স্বীকার করে তিনি বলেন, সবাইকে সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সাক্ষাৎকার শেষে সাংবাদিক জৈনের মন্তব্য ছিল তাৎপর্যপূর্ণ। আওয়ামী লীগের শাসনামলে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে সত্য, কিন্তু ভুলও কম হয়নি। জয়ের পাল্টা যুক্তি, বর্তমান অবস্থা তো আরও খারাপ। 2026-এর 12 ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ বা সাইডলাইনড হলেও জয়ের মতো নেতারা দল পুনর্গঠনে মনোযোগ দিচ্ছেন। তারা এই নির্বাচনকে বর্জন করে একে রাজ্যাভিষেক বা করোনেশন হিসেবে অভিহিত করেছেন, যা তাদের মতে ইসলামিস্টদের ক্ষমতায় আনার একটি প্রক্রিয়া মাত্র। সাক্ষাৎকারে জয় নিশ্চিত করেছেন যে তার মা শেখ হাসিনা ভারতে নিরাপদে আছেন এবং দেশে ফিরতে চান, তবে বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়। হাসিনা রাজনীতি থেকে অবসরের কথা ভাবলেও জয় মনে করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ এখনো উজ্জ্বল এবং এটি দেশের সবচেয়ে বড় দল। 2025 সালের পর থেকে জয় আওয়ামী লীগের নতুন মুখ হিসেবে উঠে আসছেন এবং দলের প্রেসিডেন্ট হিসেবে তার নামও গুঞ্জন আকারে শোনা যাচ্ছে। তারেক রহমান যেমন দেশে ফিরে বিএনপিকে চাঙ্গা করেছেন, জয় চাইছেন প্রবাসে থেকেই দলকে নেতৃত্ব দিতে। তবে ইন্টারপোলের রেড নোটিশ এবং দুর্নীতির মামলা তার ফেরার পথে বড় বাধা।
তবুও দলের অনুসারীরা মনে করেন জয়ের মতো প্রযুক্তিবান্ধব নেতা আওয়ামী লীগকে আধুনিক করতে পারেন। তাদের দাবি, দেশের একটি বড় অংশের ভোটার এখনো আওয়ামী লীগকে সমর্থন করে, যা উপেক্ষা করার মতো নয়। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে রাজনীতির সমীকরণ আরও জটিল করে তুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি তার দেওয়া একটি ইঙ্গিতবাহী বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ যদি তাদের অতীতের কর্মকাণ্ডের জন্য সত্যিকারের অনুতপ্ত হয় এবং জনগণের কাছে ক্ষমা চায়, তবে জাতীয় পুনর্মিলন বা রিকনসিলিয়েশন সম্ভব হতে পারে। এই বক্তব্যটি যেমন এক দলকে আশাবাদী করছে, তেমনি বিপ্লবের আকাঙ্ক্ষা লালন করা বড় একটি অংশের মনে ক্ষোভও জন্মাচ্ছে। আওয়ামী লীগের ভেতরেও এটি নিয়ে দুই ধরনের মেরুকরণ তৈরি হয়েছে। এক পক্ষ মনে করছে রাজনীতিতে টিকে থাকতে হলে রিকনসিলিয়েশন বা সমঝোতার পথে হাঁটাই হবে বুদ্ধিমানের কাজ, কিন্তু জয়ের সাম্প্রতিক কঠোর সুর বলছে ভিন্ন কথা। তিনি যেন ক্ষমা চাওয়ার বদলে নিজেদের নির্দোষ প্রমাণের লড়াইয়ে বেশি মনোযোগী। জয় বারবার বলছেন, সরকার ইসলামিস্টদের মুক্তি দিয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ ইসলামিক রাষ্ট্র বানানোর পথে ঠেলে দিচ্ছে। এই বয়ানটি মূলত আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং ভারতের সমর্থন পাওয়ার একটি ভূরাজনৈতিক কৌশল হিসেবে কাজ করছে। পশ্চিমা বিশ্ব ইতোমধ্যে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রভাবশালী লবিস্ট এবং আইনজীবী দাবি তুলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে একটি স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। তারা আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পক্ষে সোচ্চার হচ্ছেন। এর পেছনে ভারতের জোরালো সমর্থন এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নটিও জড়িয়ে গেছে, কারণ ভারত কোনোভাবেই বাংলাদেশে কট্টরপন্থীদের উত্থান দেখতে চায় না, আর আওয়ামী লীগ সবসময় নিজেদের ধর্মনিরপেক্ষ শক্তির ঢাল হিসেবে জাহির করে এসেছে। তবে মাঠের বাস্তবতা এখনও আওয়ামী লীগের জন্য বেশ প্রতিকূল। 15 বছরের শাসনকালে যে রেপ্রেসিভ পলিটিক্স বা দমনমূলক রাজনীতির চর্চা হয়েছে দেশে, তার একটা বড় ব্যাকল্যাশ বা নেতিবাচক প্রতিক্রিয়া এখনও জনমনে প্রবল। বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের ক্রমবর্ধমান শক্তি এবং বিএনপির বিপুল জনসমর্থন নির্বাচন পূর্ব পরিস্থিতিতে আওয়ামী লীগকে কোণঠাসা করে রেখেছে। জয় অভিযোগ করেছেন, আওয়ামী লীগবিহীন নির্বাচন হবে একটি অ্যারেঞ্জড গেম, যা দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নষ্ট করবে। সুইং ভোটার বা যারা কোনো নির্দিষ্ট দলের কট্টর সমর্থক নয়, তারা এবার নির্বাচনের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা পালন করতে পারে। কিন্তু আওয়ামী লীগ যদি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে প্রধান উপদেষ্টার দেওয়া রিকনসিলিয়েশনের প্রস্তাব গ্রহণ না করে, তবে আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও তাদের মূলধারায় ফিরে আসা কঠিন হবে। একদিকে তারেক রহমান দেশজুড়ে বিএনপিকে সুসংগঠিত করে নির্বাচনের জন্য প্রস্তুত করছেন, অন্যদিকে জয় বিদেশের মাটিতে থেকে আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন। জয় স্বপ্ন দেখছেন 2027 বা 28 সালের মধ্যে পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে, শেখ হাসিনার সসম্মানে দেশে ফিরবেন এবং দল আবার ক্ষমতার কেন্দ্রে আসবে। কিন্তু এই স্বপ্ন পূরণ হবে কিনা তা নির্ভর করছে অনেকগুলো যদি এবং কিন্তুর উপর। ইউনূস সরকারের পরবর্তী পদক্ষেপ, ইসলামিস্টদের উত্থান নিয়ে জনগণের ভয় এবং ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন একটি বড় ধরনের ফ্লাক্স বা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচনের পর দেশ কি একটি স্থায়ী স্থিতিশীলতার দিকে যাবে, নাকি নতুন কোনো সংঘাতের সূচনা হবে, সেটাই এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। তবে আপাতত জয়ের এই আবির্ভাব আওয়ামী লীগের ঝিমিয়ে পড়া কর্মীদের মনে যে আশার প্রদীপ জ্বেলেছে, তা অস্বীকার করার উপায় নেই। সম্মানিত দর্শক, বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, সেই আল জাজিরার সঙ্গে জনাব সজীব ওয়াজেদ জয়ের একটি সাক্ষাৎকার এখন রীতিমতো ভাইরাল, টক অফ দ্য কান্ট্রি। এবং সেই যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে তিনি যে সকল বক্তব্য দিয়েছেন সেগুলোর ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ, ছবি, এগুলোতে সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় চলছে। প্রথমে দুই একজন ঠাট্টা করার চেষ্টা করেছিল, কিন্তু 99% মানুষ জয়ের এই সাক্ষাৎকার আল জাজিরার সঙ্গে ইতিবাচকভাবে নিয়েছে।
সেখানে জয়ের বডি ল্যাঙ্গুয়েজ, তার ড্রেস কোড অর্থাৎ তার যে পোশাক, তার পোশাকের কালার কম্বিনেশন, তার হেয়ার স্টাইল অর্থাৎ তিনি যেভাবে চুল কেটেছেন, শেভ করেছেন, যেভাবে বসেছেন, পায়ে যে জুতোটি পরেছেন শো, তার কালার, তারপরে যে মোজা পরেছেন সক্স, সব মিলিয়ে একেবারে জুতোর তলা থেকে শুরু করে একদম মাথার চুল পর্যন্ত সব কিছু নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে সামাজিক মাধ্যমে। অনেকে বলার চেষ্টা করছেন যে না, একটা অ্যাটিটিউড, বাপের বেটা, নেতা হওয়া তো এরকমই হওয়া উচিত। তৃতীয় বিশ্বে তো এই ধরনের স্মার্ট লোক একজনও নেই। আমার কাছে মনে হতো যে কাতারের যে বর্তমান আমির, তিনি এই আমির হিসেবে দায়িত্ব পালন করার আগে কোট টাই পরে তিনি যে সকল ছবি তুলতেন, ঠিক সেখানে নিদারুণ একটা স্মার্টনেস ছিল। বারাক ওবামা, বিল ক্লিন্টন, তাদের পোশাক পরিচ্ছদে অসাধারণ স্মার্টনেস ছিল, দেখানো আছে। তো সেই দিক থেকে মানে জয়ের যে অভিব্যক্তিটা ফুটে উঠেছে ওই ছবিতে, অর্থাৎ আল জাজিরা সাংবাদিক, তিনি যথেষ্ট স্মার্ট, ইন্ডিয়ান জেন্টলম্যান। তার পোশাক, তার ড্রেস কোড, তার বসার ভঙ্গি সব মিলিয়ে অসাধারণ। মানে ওই আল জাজিরা সাংবাদিকটিও যে কোনো মানে যাকে বলা হয় সাংবাদিকের জন্য অনুকরণীয় একটি মডেল হতে পারেন আগামীতে। এরকম স্মার্ট সাংবাদিক খুব অল্প দেখা যায়। এবং তার বিপরীতে যেভাবে জনাব সজীব ওয়াজেদ জয় বসেছেন, এটি এখন রাজনীতির জন্য মডেল হয়ে পড়েছে। আর তার বিপরীতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান যে সকল রাজনীতিবিদ রয়েছেন, অনেকে বলার চেষ্টা করেছেন যে জয়ের মতো এত মেকআপ, গেট আপ, স্মার্টনেস অন্য কোনো পলিটিশিয়ানের নেই। তো আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম এই ছবিটা নিয়ে, আপনাদের মতামত চেয়েছিলাম। ও মাই গড! মানে আমি যখন এই ভিডিওটি করছি তখন দেখা গেল যে প্রায় 50 লাখ লোক এটি দেখেছে খুব অল্প সময়ের মধ্যে। প্রায় 1.25 লাখ লোক লাইক দিয়েছে, 20,000-এর উপর কমেন্ট হয়েছে, আর শেয়ার যে কত হয়েছে আমি বলতে পারবো না। তখন আমার কাছে মনে হলো বিষয়টি নিয়ে ভিডিও করা উচিত। এখন সেই ভিডিওটি কি জয়ের দালালি করব, জয়কে তেল মারবো, আওয়ামী লীগের দালালি করব, নাকি কি করব? দালালি করাটা আসলে আমার কাছে কেন যেন কখনো হয়ে ওঠেনি। ফুটফাট অনেক কথা বলেছি, কারো পক্ষে গিয়েছে, বিপক্ষে গিয়েছে, আর যে যার মতো করে এটাকে মূল্যায়ন করার চেষ্টা করেছে। তো কাজেই এই যে জয়ের যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের বিষয় নিয়ে, তার ছবি নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে এত মাতামাতি হচ্ছে কেন, এটার সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে প্রথমে আলোচনা করি। প্রথমত হলো যে জয় বা তার পরিবার, তারা তো বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়ে গেছেন। এই 17 মাসের মাথায় তাদের নাম গন্ধ বাংলাদেশে আসার কথা নয়। তাদের চেহারা দেখলে আমাদের বমি হওয়া উচিত, তাদের কথা শুনলে আমাদের গায়ে কিড়বিড় কিড়বিড় করা উচিত। তাদের কথা যদি কেউ আমাদের সামনে বললে মানে মুহূর্তের মধ্যে আমাদের মুখ ফিরিয়ে নেওয়া উচিত। এই তো হওয়া উচিত। যে ন্যারেটিভ গত 17 মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, জয়ের বিরুদ্ধে তোলা হয়েছে, 15 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, হাজার হাজার মানুষ মেরে ফেলা হয়েছে, দেশের 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। তো এই বাইরে তাদেরকে যারা পরাজিত করেছে তারা এখন রাষ্ট্র ক্ষমতায়, তো সেখানে তাদের নাম আসবে কেন, জয়কে নিয়ে এত মাতামাতি হবে কেন? এটা মনস্তাত্ত্বিক কারণ কি? কারণটা হলো, প্রথমত এখন যারা আছে তাদের ব্যাপারে জনগণ খুশি নন। 2 নম্বর হলো যে জনগণ এখন যারা আছেন তাদের কাছ থেকে যে আশা করেছেন সেখানে বারবার আশাভঙ্গ হয়েছে তাদের। থার্ডলি হলো আগামীতে যাদের ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হয়েছে তাদের ব্যাপারেও জনগণ কোনো ভালো কিছু কল্পনা করতে পারছে না। তো এই ক্ষেত্রে মনের ঝাল মেটানোর জন্য, নিজেদের রাগ এবং ক্রোধ মানে দেখানোর জন্য তারা মডেল হিসেবে জয়কে সামনে নিয়ে আসছে। এটা যে শতভাগ জয়ের প্রতি তাদের কারো আনুগত্য আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, নট লাইক দ্যাট। মানে জয়কে সামনে এনে মানে প্রতিপক্ষকে তারা দমন করতে চাচ্ছে, প্রতিপক্ষের মনে ঈর্ষা তৈরি করতে চাচ্ছে। এটা একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। যেমন দেখা গেল যে
সতীনের ছেলে দেখলে যেমনভাবে মানে মানুষের রাগ হয়ে যায়, তো তদ্রুপ এখন জয়কে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে কোনো কথা বললে বর্তমান সরকারের যে একটা রাগ হবে, ক্রোধ হবে, এবং এটা দেখে এই সরকারের ব্যাপারে যারা হতাশ তাদের মনে খুব আনন্দ লাগবে। এই কারণে এই জয়কে নিয়ে এই মুহূর্তে মানুষের মনস্তাত্ত্বিক, এটা মানুষের বলতে কি আওয়ামী লীগের বাইরের মানুষ, আওয়ামী লীগের লোকজন তো মরে গেলেও জয়কে ভালোবাসবে, শেখ হাসিনাকে ভালোবাসবে, বঙ্গবন্ধুকে ভালোবাসবে। আমি আওয়ামী লীগের বাইরের লোকের কথা বলছি, আমজনতা। তো এই আমজনতা যে আধিক্যতা দেখাচ্ছে সেটা মূলত বর্তমান যারা আসছে এবং আগামীতে যাদের আসার সম্ভাবনা হয়েছে তাদের প্রতি মানুষের অবিশ্বাস, অনাস্থা, হতাশা ইত্যাদি থেকে এই জিনিসটি হচ্ছে। এটা হলো প্রথম একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো আন্তর্জাতিক গণমাধ্যম কেন এখন জয়, শেখ হাসিনা, আওয়ামী লীগকে নিয়ে মাতামাতি করছে, সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এর পিছনে আন্তর্জাতিক রাজনীতি, তাদের যে থিম, তাদের যে চিন্তা চেতনা, আপনারা জানেন যে এই আল জাজিরাই কিন্তু একটা সময় প্রাইম মিনিস্টার্স মেন করেছিল, তো প্রধানমন্ত্রীর কাছের লোক, এবং একাধিকবার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিল এবং শেখ হাসিনাকে যথেষ্ট বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। তো সেই আল জাজিরা কেন এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে লেগেছে? বিএনপি নিয়ে কেন তারা মাতামাতি করছে না? আওয়ামী লীগকে কেন তারা আবার হাইলাইটে নিয়ে আসছে? এর পেছনে মধ্যপ্রাচ্যের রাজনীতি, এর পেছনে আমেরিকার রাজনীতি, এর পেছনে ভারতের রাজনীতি অনেকাংশে জড়িত। থার্ডলি, এই সাক্ষাৎকারে কতগুলো পয়েন্ট সামনে এসেছে। সেই পয়েন্টের মধ্যে যে বিষয়গুলো আমার সবচেয়ে প্রথম নজরে এসেছে সেটি হলো জয় খুব স্ট্রেট এবং ফরওয়ার্ড ওয়েতে যেভাবে উত্তর দিয়েছে আমি এটা কল্পনাও করতে পারিনি। যেমন বলা হয়েছে যে তার মায়ের রাজনীতি কি শেষ? তিনি বলেছেন সম্ভবত শেষ, কারণ তিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, তার বয়স হয়ে গেছে। এই যে সাহস, এই শক্তি, এই কথাটি যদি জনাব তারেক রহমান সাহেব 2018 সনে বলতে পারতেন জয়ের মতো করে, তাহলে বেগম খালেদা জিয়ার জন্য অনেক ভালো হতো এবং তাকে সম্ভবত জেলে যেতে হতো না। যখনই তাকে ক্ষমতার কেন্দ্রে রাখা হয়েছে তখন আওয়ামী লীগের যত রাগ ক্রোধ বেগম জিয়াকে নিয়ে চলে আসছে। বেগম জিয়া যদি বলতেন যে আমি রিটায়ার্ড করলাম, এখন থেকে আমার সব রাজনীতি জনাব তারেক রহমান সাহেব দেখবেন, তাহলে তাকে জেলে যেতে হতো না, শিওর। তো সেই জায়গাতে হঠাৎ করে জয় এই যে একটা সিদ্ধান্ত দিলেন, বললেন, এটার পিছনে তার ডিপ্লোম্যাটিক নলেজ, দলের যাকে বলা হয় গ্রুমিং, নাকি তিনি তার যে ভিতরে যে অন্তর্নিহিত যে ক্ষমতা সেটা থেকে বললেন, এটা আপনারা একটু চিন্তা করে দেখবেন। যে এই যে তাকে শেখ হাসিনাকে রিংয়ের বাইরে দেওয়া এবং তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষদেরকে তিনি নিষ্ক্রিয় করে দিলেন যে তিনি বয়স হয়ে গেছেন, আর রাজনীতিতে তিনি থাকবেন না। এগুলো এক। তারপর তার মাকে ডিফেন্ড করার এবং জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং গণহত্যা এই বিষয়গুলো নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আপনি স্বীকার করেন বা না করেন, কিন্তু এই বক্তব্যের যে যুক্তি, সেই যুক্তি আপনি অস্বীকার করতে পারবেন না। আমাদের দেশের লোক বন্দুককে ভয় পায় জমের মতো, লাঠি বাঁশিকে ভয় পায় জমের মতো। আমরা এখন দেখেন একেবারে তরুণ প্রজন্মের যারা নেতা রয়েছেন তাদের ভয় আমরা কিভাবে থরথর করে কাঁপছি। যে ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাতের আমির জনাব তারেক রহমান সাহেব এই কয়দিন আগে 17-18 মাস আগে ছিলেন মজলুম, এখন আমরা তাদের ভয়ে কাঁপছি, তাদেরকে তোয়াজ তদবির করছি, তাদেরকে ভবিষ্যৎ রাজা উজির মন্ত্রী বানিয়ে আমরা তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। তো সেখানে অত্যন্ত প্রতাপে, প্রচন্ড প্রতাপে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তো তিনি ইচ্ছা করে তো অনেক মন্দ কাজ করতে পারেন। ইরানের দিকে তাকান না কেন? একটি ক্ষমতাধর রাজনৈতিক দলের অনেকগুলো অপশন থাকে। ইরান তার মিলিটারি দিয়ে নির্বিচারে গুলি চালিয়েছে, হাজার হাজার মানুষ মেরে ফেলেছে। এরপরে যখন জনগণ রাস্তায় নেমে এসেছে সরকারের বিরুদ্ধে, তার কাউন্টারে সরকার তার পক্ষের যারা লোকজন রয়েছে তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। কয়জন মরবে, কয়জন ড্যামেজ হবে, ডাজ নট ম্যাটার, এগুলো নিয়ে তারা চিন্তাই করেনি। সমস্ত দেশ ব্ল্যাক আউট করে দিয়ে তারা সেই কাজগুলো করেছে, ফলে সারা বিশ্ব স্টপ হয়ে গেছে, চক্রান্তকারী স্টপ হয়ে গেছে এবং ইরান এখন নিয়ন্ত্রিত একটি রাষ্ট্র। তো সেই কাজটি কেন শেখ হাসিনা পারবেন না?
তার তো লোকজনের অভাব ছিল না। তারপরে তার পুলিশে, তার সেনাবাহিনীতে তার অনুগত লোকের অভাব ছিল না। কেন তিনি সেই কাজটি করেনি সেটিকে পয়েন্ট আউট করার চেষ্টা করেছেন যে তিনি এটা চাননি। তিনি যদি করতে চাইতেন তাহলে তিনি এখন ক্ষমতায় থাকতেন। এর চেয়ে সহজ সরল বাংলায় আর কোন উত্তর হতে পারে না। এবং কথাটি তিনি ইংরেজিতে বলতে গিয়ে যে শব্দ চয়ন করেছেন এবং যেভাবে তার চোয়ালকে তিনি দৃঢ় করেছেন, এবং তিনি যখন সে সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন তখন তার ডান হাতটি যেভাবে উঠেছিল তিনি তার 5টি আঙ্গুল স্বাভাবিকভাবে রেখে তিনি তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন হাত নেড়ে নেড়ে। কিন্তু যখন তার এই মায়ের এই প্রসঙ্গটি আসলো তখন মুহূর্তের মধ্যে তিনি যাকে বলা হয় দৃঢ় হয়ে গেলেন, স্বাধীন চেতা হয়ে গেলেন। বাঘের গর্জনের মতো তিনি গর্জন দেওয়ার চেষ্টা করলেন এবং যেভাবে বাঘ শিকার করার সময় হঠাৎ করে তার থাবার মধ্যে থেকে নখগুলো বের করে নিয়ে আসে, ঠিক সেইভাবে তিনি তার 5টি আঙ্গুলের মধ্যে 4টি আঙ্গুলকে মুষ্টিবদ্ধ করে তার যে তর্জনী, সেই তর্জনীটিকে তিনি উঁচিয়ে পয়েন্ট আউট করলেন, যেটাকে আমরা মানে ইংরেজিতে যেটিকে বলি পয়েন্ট ম্যান। ওই আঙ্গুলকে বলা হয় পয়েন্ট ম্যান। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি না, হোয়ার ইজ এ থামকিন, হোয়ার ইজ এ থামকিন, হেয়ার আই এম, হাউ আর টু ডেস আর ভেরি গুড, এরকম একটা কবিতা বলছি না। তো বুড়ো আঙ্গুল এটাকে থামকিন আর ওটাকে বলা হয় পয়েন্ট ম্যান। আপনি যখন কোনো একটা জিনিস সুনির্দিষ্ট করে পয়েন্ট আউট করতে চান, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান, কাউকে খোঁচা দিতে চান, কানে আঙুল দিতে চান, তখন আপনি যে আঙুলটি ব্যবহার করেন সেটাকে বলা হয় পয়েন্ট ম্যান। এবং ঠিক ওই জায়গাটাতে এই পয়েন্ট ম্যান দিয়েই কিন্তু বন্দুকের ট্রিগার টিপে এই আঙ্গুল উঁচিয়ে মানুষকে ধমক দেওয়া হয়, এই আঙ্গুল উঁচিয়ে মানুষকে ডাকা হয়। কেমন আপনি দেখেন কাউকে যদি কোনো প্রিয়সীকে বা প্রিয়জনকে যখন আপনি কাছে ডেকে আনবেন তখন কোন আঙ্গুল বাঁকা করে আপনি ডাকবেন কেমন, আর কোন আঙ্গুল দিয়ে আপনি ঘিয়ে উঠাবেন এই পয়েন্ট ম্যান দিয়ে। তো উইদিন ফিউ সেকেন্ড তারেক রহমান সাহেব যে কাজটি কোনোদিন করেননি সেই কাজটি জয় করেছেন। উইদিন ফিউ সেকেন্ড তিনি তার 4টি আঙ্গুলকে একেবারে মুষ্টিবদ্ধ করে একটি আঙ্গুলকে তিনি পয়েন্ট আউট করেছেন এবং সুনির্দিষ্ট করে সেই মানুষকে যেভাবে বলেছেন, সেই আল জাজিরার যে সাংবাদিক তিনি রীতিমতো থতমত খেয়ে গেছেন, বেকুব হয়ে গেছেন। আর এই বিষয়টি সাধারণ মানুষ কিন্তু লুফে নিয়েছে এবং এটার মধ্যেই তারা একজন স্টেটসম্যান, এই জয়ের স্টেটসম্যান এই যোগ্যতাটা খুঁজে পেয়েছেন। জয়ের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, তার মধ্যে যে ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি রয়েছে, এবং সেই ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটির কারণে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে তিনি প্রকৃতিগতভাবে যে রেসপন্ড করতে পারেন, তাকে যে শিখিয়ে দিতে হয় না, তাকে যে বলে দিতে হয় না, তার ভিতর থেকে অন্তর্নিহিত শক্তিগুলো যে বের হয়ে এসে শব্দ তৈরি করে, তাল তৈরি করে, লয় তৈরি করে, ছন্দ তৈরি করে, এটি এই সাক্ষাৎকারে ফুটে উঠেছে বলে আওয়ামী লীগের লোকজন মহা খুশি। আর আমজনতা তারাও এটাকে অস্বীকার করতে পারছেন না। এরপর হলো তার যেটা সুন্দর শরীর আছে, লম্বা শরীর আছে, পোশাক আশাক পরলে যে তাকে ভালো লাগে, আর তিনি পোশাক আশাক কেনার সময়, বানানোর সময় তিনি যে কালার ম্যাচ করতে পারেন, পছন্দ করতে পারেন, আবার এগুলো পরার পর তার যে ফিটিং ভালো হয়, কুচকে থাকে না, যেখানে সেখানে কুচকে থাকে না, তার জুতোটা মানে তার মুখের সঙ্গে মিলে না। অনেকের দেখবেন যে মুখ গোলগাল, জুতো পরছে লম্বা, অনেকের মুখ দেখবেন যে লম্বা, জুতো পরছে গোলগাল, ঢাউস আকৃতির একটা জুতো পরেছে। জুতো পরেছে তো সেই বিভিন্ন রং বেরঙের, সাদা জুতো পরেছে, লাল জুতো পরেছে, মানে বিশ্রী রকম দেখতে। হ্যাঁ, যেগুলো নিয়ে গান আছে, মানে দাদা বাবু যায়, লাল জুতো পায়, দিদিরে সব কি যেন একটা গান আছে না, তাকিয়ে থাকে, এরকম অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো অনেকের দেখবেন। তো সেই দিক থেকে জয়ের যে ড্রেস কোড, সে যেভাবে বসেছেন, যেভাবে পায়ের উপর পা তুলেছেন, ক্রস লেগ, পায়ের উপর পা তোলার পরে বেশিরভাগ লোকের দেখবেন যে সে যে সক্স পরেছে, মোজাটা পরেছে, অনেক সময় শর্ট মোজা পরে পায়ের একটা অংশ দেখা যায়, গোড়ালির একটা অংশ দেখা যায়, লোম ঠোম বের হয়ে থাকে, ভীষণ রকম বিশ্রী লাগে। তো সেই দিক থেকে তার ওই যে ক্রস লেগ করার ফলে যে পরিমাণ প্যান্ট উঠেছে, তার সঙ্গে সঙ্গে তার সক্স সেটা ঢেকে দিয়েছে। আর সে যেভাবে লম্বা শরীর, সেই লম্বা শরীরের সঙ্গে তার জুতার যে আকৃতি, তার যে ডিজাইন, এই পুরো জিনিসটা এমনভাবে ম্যাচ করেছে, মনে হচ্ছে যে মানে আপনি টম ক্রুজ বলেন, শাহরুখ খান বলেন, যারা এই মুহূর্তে খুব স্টাইলিস্ট দুনিয়াতে,
তার চেয়ে জয়ের যে স্টাইলটা, সেই স্টাইলটা অনেকের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে। অন্য সময় তার চেহারার মধ্যে যে একটা ফ্রাস্ট্রেশন এসছে, তো সেই তুলনায় এবার দেখা গেল বেশ অবিচল, শান্ত এবং দৃঢ়। তো এই বিষয়গুলো নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে, এবং সেই আলোচনার প্রেক্ষিতে আগামীর গণতন্ত্র, আগামী রাজনীতি সবকিছুতে মানুষ যে জয়কে সম্পর্কিত করার চেষ্টা করছে, আমি এর মধ্যে মন্দ কিছু দেখি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।